তুই মাকে কোথায় রেখেছিস আমাকে একবার নিয়ে যাবি ওখানে? না না না, আমি তোকে কি বললাম? আমি এর মধ্যে নেই। আমি তোমাকে বাড়ির বাইরে নিয়ে যাবো, তারপর পাঁচজন আমাকে পাঁচটা কথা বলবে, তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই বল আমার মা কোথায় আছে, আমি নিজে চলে যাচ্ছি সেখানে। তো তুমি চিনবে। তুমি যদি বাড়ি থেকে বেরো, ডান হাতে গেলে বড় রাস্তা পড়ছে, বড় রাস্তাতে উঠেই প্রথম যে ডান দিক সোজা বরাবর গেলে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। আমি ওইখানেই দেখলাম তোমার মাকে যেতে। দেখো, আমার মনে হলো বিষয়টা তোমাকে জানানো দরকার, তাই জানালাম। এই বাড়িতে না নানা রকমের লোক আছে, বুঝলে? তাদের নানা রকমের ধান্দা। আমি কিন্তু কোনো ধান্দার মধ্যে নেই। এই কারণে এদের কারোর সাথে আমার বনে না, কেউ আমাকে পছন্দ করে না, তাতে আমার বই গেল। কিন্তু তোমাকে দেখে মনে হয়েছে তুমি গ্রামের মেয়ে। তুমি হয়তো লেখাপড়া অতটা জানো, হয়তো জানার সুযোগ হয়নি। এই শহরে হাব ভাব, আদব কায়দা, 2 নম্বরই, এগুলো তুমি জানো না। তুমি মানুষটা ভালো। আমি কিন্তু মানুষটা ভালো নই, আমার অনেক গন্ডগোল আছে, অনেক বদভ্যাস আছে, সেসব তুমি জানো। মাথায় তোমার ক্যাড়াও আছে। আর তোমার বরের সঙ্গে আমার আজীবন কম্পিটিশন। আমি কিন্তু সেটা বিশ্বাস করি না। আমি তো প্রতি ক্ষেত্রে তোমার বরের কাছে হেরেই বসে আছি। সে বলো পড়াশুনো, সে বলো খেলাধুলো, সে বলো চাকরি বাকরি, এটাকে বতা। আমার গায়ে লাগে যখন আমাকে হেউ করে তোমার বরের গুণগান করা হয়। আমার তখন আতে গা লাগে। কিন্তু তাই বলে তুমি ভেবো না আমি আমার ভাইকে ভালোবাসি না। হার জিত এসব মাঠে ময়দানে লেগে থাকে, জানো তো। সম্পর্ক একটা অন্য জিনিস। বাবু আমার ভাই, আর তুমি আমার ভাইয়ের বউ। আমি একদম চাই না তোমার কোনো রকম সমস্যা হোক। আসলে আমার যেটা মনে হলো, তো তোমার মা যদি গ্রাম থেকে কলকাতায় এসে থাকে, তার তো তোমার সঙ্গে দেখা করার কথা, তাই না? তিনি তো গতবার এই বাড়িতেই ছিলেন, তিনি তোমার সঙ্গে দেখাও করেনি। তুমি তো কিছু জানো না মনে হচ্ছে। ব্যাপারটা একটু কিরকম লাগছে না? মানে মা গ্রাম থেকে, তোমাকে বললাম তুমি ভেবে দেখো কি করো। কি করবো এবারে? কি করব? মাকে একবার ফোন করে দেখবো। তাই করি, একবার মাকে ফোন করে দেখি। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচ অফ আছে। না মা, তুই আমাকে এভাবে ফাঁকি দিতে পারবি না। কেন এসেছিস তুই এখানে? আমাকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে কার সাথে দেখা করতে এসেছিস তুই? ওই নির্মল মামা নাকি বিনয় দাদু? এত কি ভাবছিস রাধা? আচ্ছা, তুই কি এখনো বলবি যে তোর মেয়েকে এই কথাগুলো বলা উচিত না? আমি তো ভেবেছিলাম নির্মল ব্যানার্জি এখনো জানে না যে ফড়িং তোর মেয়ে। কিন্তু তুই তো আমাকে সাংঘাতিক কথা শোনালি রাধা। ওই নির্মল ব্যানার্জি শ্বশুর বাড়ির দিক থেকে ফড়িংয়ের আত্মীয়। তোর ভয় করছে না রাধা? ওই লোকটা আর তোর মেয়ে একই বাড়িতে আছে, আবার ফড়িং ওই একাডেমিতেই যাবে, সেখানে নির্মল ব্যানার্জির চোখের সামনে সামনে থাকবে। এটা ভেবে তোর ভয় করছে না রাধা? ওই লোকটা কোনোদিন ফড়িংকে উঠতে দেবে বলে মনে হয় তোর? যে লোকটাকে সন্তান বলে মানতেই চায়নি, যে লোকটা জন্মাবার আগেই ওকে অবৈধ সন্তান বলে স্ট্যাম্প মেরে দিয়েছে, তোকে ঠকিয়েছে, তোকে তাড়িয়ে দিয়েছে, সে লোকটা কোনোদিন ওকে উঠতে দেবে? কোনোদিন নিজের সন্তান বলে মেনে নেবে ওকে? আমি চাই না যে ওই নির্মল ব্যানার্জি আমার সন্তানকে নিজের সন্তান বলে দাবি করুক। আমি চাই না যে ফড়িং কোনোদিনও জানতে পারুক যে ওই নোংরা লোকটা ওর বাবা। আজ এত বছর পরে ওই নির্মল ব্যানার্জি আমাদের জীবনের মধ্যে ঢুকে পড়েছে। আজকে যদি অভ্রর সাথে ফড়িংয়ের পরিচয় না হতো, যদি ওদের বিয়েটাই না হতো, তাহলে এসব কিছু হতো না। ওই নির্মল ব্যানার্জি জানতেই পারতো না যে ওর মেয়ে এখনো বেঁচে আছে। কিন্তু এখন তো জেনে গেছে, এখন কি করবি সেটা ভাব। কিছু তো একটা করা দরকার রাধা। সেই চেষ্টাই তো করছি, যাতে পুরনো কথাগুলো কোনোভাবে সামনে না এসে পড়ে। আহ, সেই একই কথা। রাধা, ওই লোকটা তোকে ঠকিয়েছে, আর সে এত বড় সম্মান পাবে এটা আমি কিছুতেই মানতে পারছি না। রাধা, কেন এত ভয় পাচ্ছিস? দেখ,
এখন তো তুই আর একা নোস, তখন যেমন ছিলিস। এখন তোর মেয়ে বড় হয়েছে, সে সব কিছু বুঝতে শিখেছে, সে তোর কষ্টটা বোঝে। এমনকি তোর জামাই, সেও খুব ভালো মানুষ। তুই যদি এদের সাহায্য নিস, তুই তোর মুখ খুলিস, এরা তো তোর পাশে থাকবে। তোর তো ভয় পাওয়ার কিছু নেই রাধা। ওই নোংরা লোকটার মুখোশ তুই খুলে দে রাধা, খুলে দে। যা হওয়ার হবে, আমাকে মায়ের খোঁজে বেরোতেই হবে। না না, রোজ রোজ জানলা দিয়ে পালাবো কেন? এটা তো বোকামো। বেকার বেকার লোকগুলোকে চিন্তায় ফেলার কোনো মানেই হয় না। আমি তো নিজের প্রয়োজনে বেরোতেই পারি। দিনের বেলা তো কারোর আটকাবার কথা নয়, বলেই বেরোবো। শুধু বলা যাবে না যে মায়ের খোঁজে বেরোচ্ছি। আচ্ছা, ফোনটা সাথে নিয়েই যাই, যদি দরকারে লাগে লুকিয়ে নিয়ে যেতে হবে। কাউকে তো দেখছি না, ফোনটা ওরম ভাবে বাজবে, কেউ ধরবে না। ফোনটা ধরবো আমি? দরকারি ফোনও তো হতে পারে। যা, কেটে গেল। কার ফোন? ও মা, এ তো বন্ধু দিদির ফোন। যেটা মাঝে থাক বাবা, আমি ধরবো না। মুশকিল হলো, কে ফোন করছে এতবার? ইংরেজিতে লেখায় তো মাথায় কিছুই ঢুকছে না আমার। হরি, তুমি মায়ের ঘরে কি করছো? আর ফোনটা বেজে যাচ্ছে, ধরো। আরে বাবা, ফোনটা তো আমার নয়। আমি এখান দিয়ে যাচ্ছিলাম না, শুনতে পেলাম ফোনটা বাজছে, তো দেখি আশেপাশে কেউ নেই। তখন ঘরে এসে আমি ভাবলাম ফোনটা ধরি। ফোনটা মনে হয় বন্ধু দিদির, বুঝলি? অনেকক্ষণ ধরে বাজছে। হ্যাঁ, এটা তো কৌশলেরই ফোন। সেটাই, আমি তো ইংরেজি কিছু বুঝতেও পারছি না। ওইটা কেটেও গেল আবার। চল, ওই তো আবার বাজছে, তারা আমি ধরি। ওই একাডেমির বাচ্চা ছেলে মেয়েগুলো, ওরাই আমার সব ছিল রে রাধা। বিয়ে থা করিনি, সংসার করিনি, তোকে আমার নিজের মেয়ের মতো দেখতাম। সেই তুই কোথায় ছেড়ে চলে গেলি? আমি তোর অনেক খোঁজ খবর করেছিলাম রাধা, কারণ আমি জেনে গিয়েছিলাম যে তোর সঙ্গে ঠিক কি ঘটেছিল। কি করে জেনেছিলাম জানিস? একটা ফাইল একদিন পৌঁছে দিতে যাচ্ছিলাম তখনকার সেক্রেটারির কাছে। তো এই একাডেমির পিছনের বাগান দিয়ে যেতে যেতে হঠাৎ নির্মলবাবুর গলা শুনলাম, কাকে যেন ধমকাচ্ছেন। উঁকি মেরে দেখি। কি প্রমাণ করতে চাইছো তুমি এসব করে? আমি তোমাকে প্রেগনেন্ট করে দিয়েছি, এটাই বলবে সকলকে তুমি? শোনো, তোমার এইসব কথা কেউ বিশ্বাস করবে না। নির্মলদা, আমার সাথে এরকম করবেন না। আমি আপনাকে ভালোবেসে বিশ্বাস করে আমার সমস্ত কিছু দিয়েছি। আমার জীবনটা এভাবে নষ্ট করবেন না। আমি কি এখন কোথায় যাব? কি মেনে নেবে আমাকে? আমি একজন সাধারণ ঘরের মেয়ে, সন্তানের বাবার পরিচয় ছাড়া আমি কিভাবে সন্তানের জন্ম দেব? তারপর সবার সামনে ঘাড় ধাক্কা দিয়ে ওই লোকটা তোকে বের করে দিয়েছিল। আমি তো ভেবেছিলাম তুই ফিরে আসবি। ও যেভাবে তোকে সবার সামনে অপমান করেছে, তার যোগ্য জবাব দিবি তুই। দিলি না কেন রাধা, বল? আমার সন্তানের জন্য কাকু, হাজার একটা সমস্যায় পড়েও যে সন্তানকে আমি হারাতে চাইনি, যাকে মানুষের মতো মানুষ করতে পেরেছি, সেই সন্তানের জন্য। কি হবে বলো তো? আবার পুরনো অতীত টেনে এনে তার থেকে আমি মেয়েটাকে যদি একটা সুন্দর ভবিষ্যৎ দিতে পারি, তাহলে সেটাই তো মায়ের মতন কাজ হবে, তাই না? আমি সেই জন্যই এতদিন চুপ করেছিলাম।